ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যদি আইনগত দৃষ্টিকোণ থেকে বিবেচনা করি বা দেখি, সেক্ষেত্রে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কুলাঙ্গারের মতো যে শব্দ চয়নের কথা বলছিলাম, পরে এটি নিয়ে দুঃখ প্রকাশ করলো। নিজের রাজনৈতিক বক্তব্যে অনড় থাকার যেই ঘটনাটি, এই পুরো ঘটনাটিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন, এবং এটি কি আসলে সুরক্ষিত মত প্রকাশের আওতায় পড়ে, নাকি আমাদের যে বাক স্বাধীনতার কথা বলা হচ্ছে সেই বাক স্বাধীনতার চর্চাকে সংকুচিত করছে বলেও মনে করছেন? কি বলবেন? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আমরা যখন হাসিনার বিরুদ্ধে প্রচুর বক্তব্য দিয়েছি এবং আমরা বেশ শক্ত ভাষায় হাসিনার বিরুদ্ধে কথা বলেছি, সেখানে ধরেন সর্বোচ্চ কি ব্যবহার করেছি? স্বৈরাচার, ফ্যাসিবাদ, ফেরাউন, নমরুদ, হিটলারের উত্তরসূরি, এই ধরনের শব্দটা ব্যবহার করেছি। শেখ হাসিনার বাপমা তুলে জন্ম পরিচয় এনে পারিবারিকভাবে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করবার জায়গাটা কিন্তু আমরা সবসময় সাবধান থেকেছি এই ধরনের শব্দ যেন না বলে। এর মানে এইটা না যে আমাদের সব শব্দচয়ন সুন্দর ছিল। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে আমাদের মানে দুইটা দল গত ৩০ বছর যেই হস্টিলিটির জন্ম দিয়েছে, একজন আরেকজনকে নাই করে দেওয়ার যে সংস্কৃতি আমরা দেখেছি, যে একদল আরেকজনের অস্তিত্বকে নাই করে দেওয়ার চেষ্টা করেছে বিভিন্ন ফর্মে, রাজনৈতিকভাবে, সাংবিধানিক প্রক্রিয়াতে, ক্ষমতা ব্যাহত করে, এক্সট্রা জুডিশিয়াল প্রসেসে। তো এই জায়গাগুলোর একটা ধারাবাহিকতা আমাদের মধ্যে আছে। এবং আজকের এই কুলাঙ্গার শব্দটার ব্যবহার, অথবা আপনার যদি মনে থাকে যে ইন্টারিমের সময় যখন যুবদলের একটা ছেলে একটা পাথর মেরে একটা মানুষকে মেরে ফেললো, চাঁদা টাদা মিলায় পুরান ঢাকায়, তখন কিন্তু আপনার ক্যাম্পাসগুলোতে প্রচুর ছাত্ররা বিক্ষোভ করেছে, ইনক্লুডিং বুয়েট, মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং তারেক রহমানকে কেন্দ্র করে অনেকগুলো বাজে বাজে শব্দে সেখানে প্রতিবাদ করা হয়েছে। এবং আমরা তখনও প্রতিবাদ করেছি যে একটা হচ্ছে যে আপনি বিএনপির চাঁদাবাজি নিয়ে কথা বলবেন, ন্যায্য, বিএনপি দুর্নীতি করছে, কথা বলবেন, ন্যায্য। আমরা বিএনপির অনেক বিষয় নিয়ে প্রতিদিন সমালোচনা করছি, কিন্তু প্রধানমন্ত্রীর সাথে মাননীয় শব্দ যোগ করছি, দুটোই করছি। তো এই জন্য আমার মনে হয় যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের যে লড়াই, জুলাই সনদ আমাদেরকে যে একটা নতুন বন্দোবস্তের কথা বারবার আমরা বলছি, তো রাজনীতিতে সেই নতুন বন্দোবস্তটা তো আমার আচরণ, আমার কথায়, আমার সংস্কৃতির মধ্য দিয়ে প্রস্ফুটিত হতে হবে। এবং এটা একদিনে সম্ভব না, এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে যে লম্বা সময় যে আমরা যেই বাজে বাজে কুৎসিত কথা, ধরেন শেখ হাসিনার মুখে বেগম খালেদা জিয়া সম্পর্কে যেসব কুৎসিত কথা আমরা শুনেছি, হাবিব ভাই তার টকশোতে বহুবার এই কথাগুলো বলেছে, এবং তারেক রহমান সম্পর্কে যে সকল বিশ্রী ভাষায় আমরা কথাবার্তা শুনেছি আওয়ামী লীগের নেতাদের মুখে, সেইভাবে যদি বিবেচনা করেন আপনি দেখবেন যে শহীদ জিয়া, বেগম জিয়া, তারেক রহমান সবার কিন্তু ভাষার ব্যাপারে, কথা বলার ব্যাপারে যথেষ্ট ডিসিপ্লিন আছে ওনারা কথা বলার ব্যাপারে, শব্দ চয়নে যথেষ্ট সতর্ক। সেই জায়গাতে আমার মনে হয় যে এটাকে ফৌজদারি জায়গায় নেবার চেষ্টা করাটা কিন্তু ফ্যাসিবাদের লক্ষণ, এটা আমাদের মাথায় রাখতে হবে। এটা হচ্ছে একটা মানে ভদ্রতা, একটা ছেলে অভদ্র, বেয়াদব, এইটা ফৌজদারি অপরাধ না। একটা ছেলে গালি দিয়েছে, এটা ফৌজদারি অপরাধ হতে পারে না। তাহলে ধরেন প্রত্যেক দিন আমাদেরকে, অথবা আপনিও পাবলিক ফেস, আপনি নিজেও খেয়াল করে দেখবেন টকশোর নিচে আপনাদেরকে নিয়ে প্রচুর বাজে বাজে মন্তব্য করে না? স্লাট শেমিং থেকে শুরু করে যা যা বলে, চেহারা, কাপড় চোপড়, শাড়ি, হাবি জাবি, পরিবার। তাহলে প্রত্যেক দিন আপনাকে কয়েক হাজার মামলা করতে হবে। আপনি কটা মামলা করবেন? প্র্যাকটিক্যাল না তো। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটা করা হয়েছে, আপনার সুরক্ষা আইন যেটা, সাইবার সিকিউরিটি অ্যাক্ট যেটা করা হয়েছে, মানে অর্ডিন্যান্স আকারে যেটা প্রস্তাব করা হয়েছে, সেখানে সম্ভবত 26 কতে বলা আছে যে আপনি কোন কোন জায়গাতে লিমিট ক্রস করেছে বলে রাষ্ট্র মনে করবে। রাষ্ট্র, আপনি মনে করতে পারেন, আমি মনে করতে পারি, হাবিব ভাই মনে করতে পারে যে আমাকে এখনই জেলে ফালায় দেওয়া দরকার, এখনই রিমান্ডে নিয়ে পিটানো দরকার, এটা ব্যক্তি মনে করতে পারে, কিন্তু রাষ্ট্র কোথায় মনে করবে? রাষ্ট্র মনে করবে যে এখানে সাম্প্রদায়িকতা, দাঙ্গা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে কিনা, সমাজে বিশৃঙ্খলতা লাগবে, মারামারি শুরু হবে, ধর্মীয় মূল্যবোধ নষ্ট হবে, এরকম কয়েকটা ক্রাইটেরিয়া বলে দিয়েছে। সেই রকম কোনো স্টেটমেন্ট হলে আপনি সেটা করতে পারেন। আপনি শুধু একটা এক্সাম্পল দিয়েছেন, রিসেন্টলি অনেকগুলো এক্সাম্পল হয়েছে। ভোলাতে জামাতের এক মহিলাকে গ্রেফতার করেছে না, কেন? সে নিজে লেখে না, একজনের পোস্ট কোট করেছে, শেয়ার করেছে যে এই সিচুয়েশন, তেলের হাবি জাবি, তারেক রহমান ব্যর্থ হবে, এখনই সতর্ক করতেছি। ওই পোস্টের ভিতরে আমি কোনো সমস্যা দেখি নাই, যদিও তার অন্যান্য অনেক পোস্টে বিএনপির অনেক নারী নেত্রী, বিভিন্ন জনকে নিয়ে তিনি অসুন্দর, অশালীন মন্তব্য করেছেন। এর বাইরে আবার দেখেন গতকালকে
একজন সাংবাদিক, একটা ছেলে pathorghata.com একটা পেজ চালায়, সে তার ওখান থেকে আপনার চিফ হুইপের মনি ভাইয়ের, ওই এলাকার এমপি নুরুল ইসলাম মনি ভাইয়ের পার্লামেন্টে দেয়া একটা বক্তব্যকে কেন্দ্র করে একটা ফটোকাট করা হয়েছে, ওইটা উনি শেয়ার করেছেন। বক্তব্যটা সত্য, একটা সত্য বক্তব্যকে তারা মিম করে ওই পেজে দিয়েছে, গতকালকে ডিবি তাকে উঠায় নিয়ে গেছে। এইটা তো খুবই চরম রকমের বাড়াবাড়ি, এবং আজকে তাকে 7 দিনের রিমান্ড চাইছে। মানে আমরা এই রাষ্ট্রটাই তো বদল করতে চাইছি, যে আপনি চিফ হুইপ তারেক রহমানকে নিয়ে কবিতা আবৃত্তি করতেছে পার্লামেন্টে, এগুলো সমালোচনা তো আমরা মমতাজকে নিয়ে করছি না। আপনার এই যে মানে ফোক সং গায়ে যে ভদ্র এরপরে হচ্ছে এই যে নায়িকারা যারা ছিল, তারানা হালিম, এরপরে হচ্ছে সুবর্ণা মোস্তফা, এদের এই যে আউল ফাউল কমেন্ট নিয়ে তো আমরা এই সমালোচনাগুলো করছি। জনগণের পার মিনিটে 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচ হয় এই পার্লামেন্টটা রান করতে। নুরুল ইসলাম মনি ভাই অথবা চিফ হুইপকে ট্যাক্স পেয়ারদের টাকায় তারেক রহমান অথবা প্রধানমন্ত্রী অথবা যে কারো স্তুতি গিয়ে কবিতা আবৃত্তি করবার জন্য ওখানে পাঠানো হয়নি। সংবিধানে বলে দেওয়া আছে যে হোয়াট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ ইলেক্টেড মেম্বার অফ পার্লামেন্ট, সেখানে এই ডেসক্রিপশনে পড়ে না। তাহলে এই বাড়াবাড়ি নিয়ে আমরা কথা বলবো না বাইরে? অবশ্যই কথা বলবো। তাকে সমালোচনা করা যাবে, তার মিম করা যাবে, পলিটিক্যাল স্যাটায়ার করা যাবে, কার্টুন আঁকা যাবে, এর প্রত্যেকটা লিগ্যাল ফ্রেমওয়ার্কে অ্যালাউড। সেখানে আপনি কেন এমপি চিফ হুইপের সমালোচনা করা যাবে না? উনি কি হয়ে গেছেন? ওনার যে কর্মী এই কাজটা করেছেন, এই অতি উৎসাহী কর্মীরাই কিন্তু আওয়ামী লীগকে ডুবাইছে। খবর নিয়ে দেখেন, 16-17 বছরে বিএনপির আশেপাশে এইসব কর্মী ছিল না। এই হাইব্রিড 2 মাসে প্রচুর বিএনপির বাচ্চা গজাইছে। এরা বিএনপির রাজনীতির সাথে জড়িত না, এবং এরাই হলো বিএনপিকে ডুবাবে। অতএব বাড়াবাড়িটাকে সীমার মধ্যে আনতে হবে। আপনি একটা মানববন্ধন করতেন, বিএনপির নেতাকর্মীরা কেন রাশেদ প্রধানের বাড়িতে জুতা মারতে গেছে? আপনি ওখানে মব ক্রিয়েট করতে গেছেন কেন? ওইটা সমালোচনা বিএনপির নেতারা করছে কিনা? তাহলে প্রশ্ন হচ্ছে, একটা বাড়াবাড়ি কি আপনি আরেকটা বাড়াবাড়ি দিয়ে মোকাবেলা করবেন? আপনি প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করলেন না কেন? ইভেন রাশেদ প্রধানের বাড়ির সামনেও আপনি একটা মানে পিসফুল একটা শান্তিপূর্ণ মানববন্ধন করতেন, যে আমরা এই কালচার থেকে বেরিয়ে আসতে চাই, আপনি ক্ষমা চান, আপনি শব্দটা প্রত্যাহার করেন। এটা তো হইতে পারতো। জুতা মারতে গেলেন কেন? অথবা অফিস ভাঙচুর করতে গেলেন কেন? তাহলে এই যে পাল্টাপাল্টি জায়গাতে আমরা মনে হচ্ছে যে আগের আওয়ামী লীগের আমলের খাইসলত থেকে আমরা বের হইতে পারছি না, যেটা হওয়া উচিত। জুলাই গণ অভ্যুত্থান নতুন একটা কালচার আমাদেরকে দেখতে চায়। কেন এই কালচার আসলে চেঞ্জ হচ্ছে না, কেন পরিবর্তন আসছে না, এই বিষয়টি নিয়ে আসবো ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। একটু হাবিবুর রহমান, হাবিব, আপনার কাছে আসতে চাই। 2024 সালের আগস্টে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই ব্যঙ্গচিত্র শেয়ার করে তিনি বাক স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং সমালোচনাকে তিনি স্বাগত জানিয়েছিলেন। কিন্তু বর্তমানে এই যে কুলাঙ্গার শব্দ ব্যবহারের পর দেশ জুড়ে যে তীব্র প্রতিক্রিয়া, হামলা কিংবা উত্তেজনা সৃষ্টি হয়েছে, এই পুরো ঘটনাকে কিংবা বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করবেন? এবং সেই সাথে জানতে চাই, কোথায় সমালোচনা শেষ হয়ে ব্যক্তিগত কুরুচিপূর্ণ আক্রমণের রূপ নেয়, সেই বিষয়টি কি রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই সীমারেখাটা কি স্পষ্ট হওয়া প্রয়োজন কিনা? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে ডিবিসি সম্মান দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ আলোচক ব্যারিস্টার আসাদুজ্জামানকে শুভেচ্ছা, নববর্ষের শুভেচ্ছা যারা এই অনুষ্ঠান দেখছেন। আমি খুব পরিষ্কার করে বলতে চাই, আপনি নেতাদের নিয়ে সমালোচনা করেন, মন্ত্রীদের সমালোচনা করেন, সরকারকে সমালোচনা করেন, কোনো আপত্তি নেই। কিন্তু যে কিছু কিছু শব্দ ব্যবহার করার ক্ষেত্রে আমি বলবো, এটা 2013 সাল বা 14 সাল হবে। নিউজ 18 আমি একটা টক শোতে ছিলাম, শফি আহমেদ প্রয়াত সাবেক ছাত্রনেতা, জাতীয় বীর, আমি সে ছিলাম। সেই সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে কুলাঙ্গার বলেছিলেন। তারেক রহমানকে কুলাঙ্গার বলা ঠিক হয়নি বা বলা উচিত না, এই ব্যাখ্যা দেওয়ার জন্য আমি অনেকগুলো জিনিস ঘেটে ঘুটে বের করলাম যে তারেক রহমানকে কুলাঙ্গার বলা যাবে না, বলাটা ঠিক হয়নি, তারেক কুলাঙ্গার না। তারেক রহমানের বাবা দেশের রাষ্ট্রপতি ছিলেন, সেনাপ্রধান ছিলেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন প্রথম নিজের নামে, সেক্টর কমান্ডার ছিলেন, বীরত্তম ছিলেন, ফোর্সেস কমান্ডার ছিলেন। তার বাবা দাদা মানে হেড ক্যাম্পিস্ট ছিলেন। তার শ্বশুর বাড়ির দিক থেকে বললেন, তার শ্বশুর এই ছিলেন মানে সেনাপ্রধান, নৌবাহিনী প্রধান ছিলেন। তার বাবা আহাদ আলী সাহেব, উনি প্রথম আইসিএস আসাম বিধানসভার সভাপতি সদস্য এবং আসামের কংগ্রেসের প্রধান। তার দাদা আলদার আলী সাহেব, উনি ছিলেন এই মহকুমাদের প্রথম এমপি ডাক্তার। তার শাশুড়ি
আপনার সুরভি এর মধ্যে দিয়ে আরমান বেগম আয়াতুল চাকরি দিয়েছে, তার নানা সুবিধা মধুদর, এসব বলেই বললাম যে তারেক রহমান শেষ পর্যন্ত বিয়ে করছেন একটা অত্যন্ত ভদ্র মহিলা, অত্যন্ত মেধাবী একজন ডাক্তার, এবং উনি খুবই ভালো মহিলা এবং উনি একজন সুন্দরীও বটে। এরকম একটা সৌভাগ্যবান সন্তান এই পৃথিবীর প্রথম। আত্মকারো জুড়ি নেই যে প্রধানমন্ত্রী বাবা দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, দেশ যুদ্ধ করেছেন, সেনাপ্রধান হচ্ছেন, রাজনৈতিক দল গঠন করেছেন। আর তারেক রহমান তার পরবর্তী সময় এরকম বাবার সন্তান হওয়া সত্ত্বেও উনি কিন্তু ব্যবসা বাণিজ্য করে নিজের সংসার চালানোর চেষ্টা করেছেন, যেটা অন্যদের ক্ষেত্রে এটা দৃষ্টান্ত ছিল না। অতএব মানে প্রধানমন্ত্রী তাকে কুলঙ্গার না বলে তাকে একটু জানান, সালাম জানান, শুভেচ্ছা জানান। এরপরে আসেন, আমি 2015 সালে চ্যানেল 24-এ যখন ম্যাডাম খালেদা জিয়াকে বাড়িতে বন্দি করে রাখলেন, ইট বালি পাথর গাড়ি দিয়ে তারপর আমিও বললাম, মায়া ভাই নাচতেছিল লুঙ্গিপুরে, মায়া ভাই ওখানে একটা ইটের ট্রাক পাঠান, তার বাড়ি মেরামত করতে ইটও লাগে, সিমেন্টও লাগে, বালিও লাগে, বালু আছে, সিমেন্ট আছে, ইট নেই, 3টে পাঠিয়ে দিলেন, ধন্যবাদ আপনাকে। আমি কথাবার্তা বলে 14 সালের ইলেকশনে আর আমি সমালোচনা করে বললাম যে এই যে ইলেকশনটা হলো 24 ঘন্টা না 48 ঘন্টা লাগলো ভোটের পার্সেন্টেজ বের করতে, যেটা 1, 2, 3 করে হাতের করগুনি করা যায়। এখন তো আধুনিক যুগ, কম্পিউটার যুগ, এত সময় লাগলো কেন? এই বলে আমি প্রধান নির্বাচন কমিশন সমালোচনা করলাম এবং প্রধান ওই যিনি তত্ত্বাবধায়ক অভিযান বাতিল করেছিলেন, নামকে বিচারপতি খায়রুল হক, বলে আমি এই মাটির ট্রাক বালির ট্রাক নিয়ে সিমেন্ট ট্রাক নিয়ে প্রধানমন্ত্রী মিথ্যাচার করলেন যে ওনাকে আটকে রাখেনি। তখন আমি বলেছিলাম যে আপনাদের শুধু প্রধানমন্ত্রী না, আপনি কারোর মা, কারোর খালা, কারোর চাচি, কারোর নানি, কারোর দাদি, কারোর ফুপু, কারোর ফুপা, আরও কর্মের মধ্যে ছাত্রছাত্রীরা আছে, এই যেমন মিথ্যাচার করলেন, ওনাকে আটকে রাখা হয়নি, দেখছে কি টেলিভিশনে কী দেখছে? অর্থাৎ এইটা বলে আমি বললাম যে এখন আমরা ছোটোবেলায় আমাদের শিক্ষকরা এবং মুরব্বীরা আমাদের একটা কবিতা শেখাতো, সংক্ষেপে সেটি বলি যে সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলে। একজন সরকার প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, নেতা, পাতি নেতা, তারা সকালবেলা উঠেই বলে, সকালে উঠে আমরা মনে মনে বলি সারাদিন আমরা যেন চুরিদারি আর মিথ্যা কথাই বলি। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সাথে হয়তো আমার অনেক দেখা হবে না, সত্যি ওখান থেকে আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। এরপরে আসেন ঐতিহাসিক যে আপনার হলো উচ্চ আদালতে, আমি সময় টেলিভিশনে আমি একটা বক্তব্য দিয়েছিলাম এবং যেদিন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ডক্টর আখতারুজ্জামান সাজা দিয়েছেন 5 বছর সশ্রম কারাদণ্ড, পরে 10 বছর হলো এবং 10 লাখ টাকা জরিমানা, সেদিন আমি টক শোতে বলেছিলাম, বিচারপতি আখতারুজ্জামান, আপনি যে একজন অসুস্থ মহিলা, নিজে কাপড় পরতে পারেন না, নিজে চলতে পারেন না, তার মতো একজন প্রধানমন্ত্রী সাবেক একটা বয়স মানুষ, তাকে সাজা দিলেন। তা আপনার আম্মা বেঁচে থাকলে আপনার আম্মাকে বলবেন যে আম্মা আমি এর একটা মহিলাকে সাজা দিয়েছি, সাজাটার সময় আপনার অভিমুক্তি। আপনার মা নিশ্চয়ই তখন বলবেন যে আখতারুজ্জামান, তোমাকে পেটে ধারণ করে আমি গর্ব অনুভব করতাম, কিন্তু আজকে তুমি যে কাজটা করে তাতে কুলাঙ্গার মতো কাজ করে। এই কুলাঙ্গার নিয়েই যেহেতু কথা হচ্ছে, কত গল্প বললাম, তো আম্মা এই কথা নিশ্চয়ই বলবেন। তো এইটা আমি টক শোতে বললাম, আর প্রেস ক্লাবের সামনে একটা বক্তব্য দিলাম। কথা দেখি হয় না অতীতে, যা আমি বলছি যে সে জায়গাতে যায়নি। প্রেস ক্লাবের সামনে বক্তব্য দিলাম, ডক্টর আখতারুজ্জামান, আপনার সাজা দেওয়ার কারণে ম্যাডাম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, ওনাকে বিদেশে যেতে দিচ্ছে না, তাই যতদিন আওয়ামী লীগ ক্ষমতা আছে ততদিন আপনি বেঁচে থাকবেন, যেদিন আওয়ামী লীগ ক্ষমতা থাকবে না সেদিন আপনাকে মরতে হবে। আগে মরে গিয়ে থাকলে আপনার ডিএনএ টেস্ট করা হবে কত খারাপ মানুষ এবং কত খারাপ মানুষের সন্তান এবং কত খারাপ মানুষ আপনি ছিলেন। এই কথার উপর ভিত্তি করে কিন্তু হাইকোর্ট আমাকে সহমত করলো। আমি গেলাম না, পরবর্তী সময় আবার তারিখ দিতে গেলাম না, তারপর আমাকে র্যাব ধরে নিয়ে গেল। ধরে নিয়ে গিয়ে আমাকে যখন আমাকে দেখানো হলো, আপনি এইগুলি বলেছেন কিনা, শপথ ব্যাগ কোশ্চেন করে বলেন। আমি সেদিন মোহাম্মদ আদালতের সামনে দাঁড়িয়ে বলছি, মোহাম্মদ আদালত, আমি শপথ ব্যাগ কোশ্চেন করে বলছি, সব কথা আমি বলেছি। আবারও ঘোষণা করছি, ম্যাডাম খালেদা জিয়া, জনাব তারেক রহমান এবং ডক্টর জুবাইদুর রহমানের বিরুদ্ধে এই ধরনের সাজা যে বিচারকই দেবেন তার বিরুদ্ধে কথা বলতে থাকবো 100 বছর জেলুনে পড়া করি না। তবে আমাকে 4 বছর সাজা দেওয়া হয়েছে কেন সেগুলো বলতে হবে। মিথ্যা মামলা, একদম মিথ্যা মামলা। আমাকে তো প্রথম সাজা দিল, আমি শাহজাহান ভাই, লিঙ্কন, স্বামী, বেলাল, মনীষ। এখন কথা হলো এই যে কথাগুলো আমরা বলি, এই কথাগুলো বলার সময় আমাদের একটা হিসাব করে বললে কিন্তু এগুলো হয়। আমি সরকার সমালোচনা করেন, কঠোর ভাষার সমালোচনা করেন, ব্যক্তি তারেক রহমানকে প্রধানমন্ত্রী, তখন অনেক সেন্টিমেন্ট লাগতে পারে। তারপর ব্যারিস্টার ফরাজ যে কথাটা বললেন, এসব সেন্টিমেন্ট অনেক সময় ধরা করে রাখা যায় না। তারপরে বলবো যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে রাশেদ প্রধান যে কথাটা বলেছেন খুবই খারাপ কথা বলেছেন, এই কথাটা বলা তার মোটেই উচিত হয়নি।
এবং আরও বিশেষ করে মানুষের কৃতজ্ঞতাবোধ থাকে। এখন ভুল হোক শুদ্ধ হোক, শহীদ জিয়া রহমান কিন্তু তার বাবাকে কিন্তু ক্ষমা করে দিয়েছিলেন, যদি তার বাবা 7 খুনের সাথে জড়িত ছিলেন বলে আওয়ামী লীগের ছাত্রলীগের সেক্রেটারি ছিলেন। আমরা তার পক্ষে কিন্তু মিছিল করেছি সেই সময় ছাত্রলীগ করতাম বেশি, বা 73 সালে। তো তারপরে জিয়াউর রহমান এসে মানুষকে একটা সবাইকে দেশ জাতি গঠনের ক্ষেত্রে যা হোক সেই একটা সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। তো তার বাবা কিন্তু ম্যাডাম খালেদা জিয়ার সাথে অনেকদিন রাজনীতি করেছেন, জোটগত রাজনীতি করেছেন। তার বাবা একটা পল্টনের জনসভায় বলতে গিয়ে বলেছিলেন, তিলকালী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একথা বলে ফেলছে, পরে এইখানে কী বলো, তখন ওইটা আবার সংশোধন করে নিয়েছিল। তো এখন কেউ হিরো সাজার জন্য এমন কথা যদি বলে ফেলে, তাহলে তার প্রতিক্রিয়া হতে পারে, কিন্তু আমি তারপরে বলবো গণতান্ত্রিক পথে হওয়া উচিত। আর যেটা সাউদার কথা যেটা বললেন আমার সহালোচক আমার প্রিয় ভাই, সেটা হলো যে সে তো সে ছাড়িয়ে গেছিল। সে তারেক রহমান তার মেয়েকে সাথে করে নিয়ে গেছেন একটা সিনেমা দেখতে, ওই ভাষায় কথা বলে, বাবা মাকে নিয়ে এই ধরনের কথা বলে। তো এগুলি আমি স্বাধীনতা পেয়েছি বললেই আমি যা ইচ্ছা মুখ দিয়ে তাই বলবো, তা তো হতে পারে না। এখানে অবশ্যই হ্যাঁ সরকারের সমালোচনা করেন, তাই বলে আপনি ব্যক্তিগতভাবে এটা বলে কী কৃতিত্ব দেখাচ্ছেন, কী হিরো শাস্তি চান, তো এইগুলি হিরো সাজা ঠিক না। তাই আমি বলবো যে সরকারের পক্ষ থেকে অবশ্যই সরকার তো মানে আইনের আওতায় আনার চেষ্টা করবে, তারপরে বলে যেটুকু না ততটুকু করতে হবে। শেষ কথা বলি এই যে আমরা এই মামলা নিয়ে যে আজকে কালকে ডিবি 7 দিন নিয়ে গেছে, রিমান্ডে নিয়ে গেছে, তাই না? তো এখন আমরা এমন কথা বলবো কেন, যদি আমার 2 টাকা ইনকাম হবে না, আমার জিডিপিতে 1% যোগ হবে না, আমার সমস্যার সমাধান হবে না, সেই সব কথা বললে না খাটে। এমনভাবে কুরুচিপূর্ণ কথা বলা মোটেই উচিত না। প্রধানমন্ত্রীকে ঘিরে এই ধরনের বক্তব্য আসলে এটা তো আসলে উচিত নয়। আমরা আবার আলোচনায় ফিরবো, একটি বিরতি নিয়ে ফিরছি। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বিরতির আগে আপনি বলছিলেন অতীতে আমরা দেখেছি পতিত সরকারের শেখ হাসিনার সময় এমন কুরুচিপূর্ণ শব্দ ব্যবহৃত হয়নি, এবং আমরা দেখেছি নির্বাচনী প্রচারণার সময় ইলেকশনের আগে যখন আমরা দেখেছি যে প্রত্যেকটা, যেমন ঢাকা 8 আসনে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি তার মানে বিরোধে যে দাঁড়িয়েছিলেন সেই প্রার্থী, তাকে ঘিরে নানা ধরনের বক্তব্য রেখেছেন। সেটি নিয়ে আসলে বেশ কিছু উত্তেজনা তৈরি হয়েছিল সেই সময়টায়। এই যে এই ধরনের বক্তব্য তখন থেকেই আছে, অব্যাহত রয়েছে, সেটিরই কি প্রতিফলন কিনা, সেটিরই ধারাবাহিকতা কি এখনো অব্যাহত আছে কিনা, এটি নিয়ে কি বলবেন? রাজনীতিতে আসলে এই অবক্ষয় কেন? এটার দায় আসলে আওয়ামী লীগের নেতাদের, মানে মোটা দাগে যদি বলি, হিস্টোরিক্যালি আমার যতটুকু স্টাডি দেখেছি যে খুবই বাজে ভাষায় রাজনৈতিক প্রতিপক্ষকে কথা বলা এবং যেই ধরনের বাজে কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার, হাবিব ভাই ওনার সাবেক কলিগদেরকে উনি চরিত্রগতভাবে ভালো চেনেন, তো এইটা ফান্ডামেন্টালি দেখলাম যে এটা আওয়ামী লীগ আত্মস্থ করেছে অনেক বেশি। অপোজিটে যদি দেখেন, বিএনপির নেতাদেরকে আমরা রিলেটিভলি খুবই ডিসেন্ট পাইছি, 2-4 জন পরবর্তীতে আসছে, বাট মূল লিডারশিপ যেটা আছে জিয়া পরিবারের সবাই দেখবেন খুব মার্জিত কথাবার্তা বলায়। আমাদের পলিটিক্সের ব্যাপারে আমাদের সিরিয়াস রিজার্ভেশন আছে, বিভিন্ন জায়গায় আমরা সমালোচনা করি, বাট এই ব্যাপারে আমরা বেগম জিয়াকে অত্যন্ত ভদ্র এবং তারেক রহমানকেও, এবং খুবই ক্রিটিক্যাল টাইমেও দেখেছি যে উত্তেজিত হয়ে কোনো বাজে কথা বলা, তারেক রহমান এই ধরনের কথা বলেন নাই। ফ্যাকচুয়ালি হয়তো ভুল কথা বলেছেন, যেটা মাওলানা ভাসানীর ব্যাপারে বলেছেন, ফ্যাকচুয়ালি ভুল কথা বলেছেন, কিন্তু বাজে কথা বলা এই ধরনের কালচার আমরা দেখি নেই। আমার মনে হয় যে পলিটিক্সটাকে যখন আপনি ব্যক্তিকেন্দ্রিক জায়গাতে নিয়ে যাবেন, এইটা একটা প্রবলেমের জায়গা। পলিটিক্সটা যখন ইস্যুতে থাকবে না, দেখেন আজকে বাংলাদেশে কতগুলো গুরুত্বপূর্ণ ইস্যু চলতেছে, আমরা কি নিয়ে আলোচনা করতেছি, মানে এটা একটা ডমিনেন্ট বিষয় হয়ে গেছে, পুরো সোশ্যাল মিডিয়া ফ্লাডেড হয়ে গেছে। এবং এই যে ট্যাগলাইন দেওয়া, সবাই সবাইকে ট্যাগ করতেছে, গুপ্ত সুপ্ত চোর এই সেই, মানে এই যে শব্দগুলোর মধ্য দিয়ে যে আমরা যেটা করছি ডিহিউম্যানাইজ করা পলিটিক্সে, যে আপনি যখন অন্য আরেকজনের সাথে বিতর্কে, তর্কে, সাবস্টেন্সে, যুক্তি, তর্ক, যোগ্যতা দিয়ে জিততে পারছেন না, তখন অথবা শক্তিতে পারছেন না, অথবা গণতন্ত্রের স্পেস নাই, তখন আপনার গালাগালি করতে হচ্ছে। আমি যখন হাসিনাকে ভোটের মাধ্যমে হারাইতে পারছি না, তখন আমি তাকে কি করব? মানে আমার মধ্যে তো ক্ষোভ আছে, এই ক্ষোভটাকে আপনি ভেন্টিলেট করতে দিবেন কিভাবে? আপনি একটা প্রচণ্ড গরমের দেশে একটা ঘর বানালেন যেখানে দরজা নাই, জানলা নাই, বেলকুনি নাই, তারপরে উপরে যে আপনার ভেন্টিলেশনের জন্য যে ফুকা করা হচ্ছে সেটা নাই, তাহলে আপনি এই বাতাসটা কীভাবে বের করবেন?
সো এই রাজনীতির এই ভেন্টিলেশনের জন্য দরকার হচ্ছে সিরিয়াস মানে অধিকতর ডেমোক্রেসির চর্চা। জি মানে এটা কার্টেল করা না, এটা ছোট করা না, হেয় করা না, বরং যেটা করতে হবে আপনি আরো বেশি ডেমোক্রেসি দিবেন, আপনি আরো বেশি ওপেন করে দেবেন, আপনি আরো বেশি সমালোচনা করার স্পেস দেবেন। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আরেকটি বিষয় নিয়ে যদি আপনার কাছে বলতে চাই, নির্বাচনের আগে আমরা দেখেছিলাম জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বিএনপি দলের প্রধানকে কেন্দ্র করে তুই করে সম্বোধন করেছিলেন, বলেছিলেন রাখ তোদের ফ্যামিলি কার্ড, এমনটা তিনি বলেছিলেন। তো সেই ক্ষেত্রে একটি দলের প্রধান আরেকটি দলের প্রধানকে এই ধরনের বক্তব্য কিভাবে রাখে? আমি এটা পার্সোনালি শুনি না, বা যদি বলে থাকেন এটা অবশ্যই অসুন্দর হয়েছে। বাট আমি ডাক্তার শফিক ভাইকে আমি পলিটিক্যাল লাইফে যতটুকু দেখেছি, উনি ব্যক্তিগতভাবে এই ধরনের কথা বলবার টাইপের লোক না। বাট এটা কোন সিচুয়েশন এটা হয়েছে, এটা ওনার কাছ থেকে একটা এক্সপ্লেনেশন নেওয়া দরকার, যে আপনার কাছ থেকে তো আমরা এটা আশা করি না। কারণ যার মুখ খারাপ, ভাষা খারাপ, সে শুধু 30 বছরে এটা একবার বলেন না, তিনি এটা অফ রিপিট করেন, বারবার বলেন। তো সেই জায়গাতে এটা অবশ্যই অসুন্দর শব্দ ব্যবহার করা হয়েছে এবং সেটার একটা ব্যাখ্যা ওনার কাছ থেকে আসা উচিত। প্রয়োজনে ওনার সরিও বলা উচিত, যদি এটা উনি আসলেই প্রাইম মিনিস্টারকে মানে অ্যাড্রেস করে বলে থাকেন। এটা ওনার ফ্যামিলি কার্ড এর কর্মসূচি নিয়ে আমারও অর্থনৈতিক জাজমেন্টে সিরিয়াস সমালোচনা আছে, সমালোচনা থাকবে, বিতর্ক থাকবে, কথা থাকবে, এটা যাওয়ার কোনো স্পেস আমি দেখছি না। কথারও একটি ধরন থাকা প্রয়োজন। জি হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে একটু আসতে চাই। যেমনটা রাশেদ প্রধান বলেছেন, জাকপা নেতা, বর্তমান পরিস্থিতি বাক স্বাধীনতার চমৎকার উদাহরণ নয়। অন্যদিকে বিএনপি নেতারা বলছেন বাক স্বাধীনতা মানে গালিগালাজ নয়। এই দুই অবস্থানের পরিপ্রেক্ষিতে বাস্তবতা কোথায়? দুই অবস্থার পরিপ্রেক্ষিতে আমি বলি, যখন বিএনপি 2001 থেকে 2006 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল, তখন তারেক রহমানকে তো আর উপন্যাসের সেই দুর্নীতি বরপুত্র বানিয়েছিল। টেলিভিশনে বিভিন্নভাবে তারেক রহমানের যে সমালোচনা করেছেন পত্রপত্রে, কোনোদিন কিন্তু কাউকে কিছু বলেননি। দুর্নীতির কথা বলতে পারেন, সত্য মিথ্যা বলে বলতে পারেন, খাম্বা তারেক বলতে পারেন, নানানভাবে বলছে। কিন্তু এটা তো একদম টোটালি একটা অসভ্যতা। এইটা তো বাক স্বাধীনতার আপনার হল না। বাক স্বাধীনতা এই ধরনের কথা বলতেই তো দেওয়া হয়, সেটা তো একটা আপনার অসম্মানজনক একটা অবস্থা। আমরা কিছু কিছু জিনিস, আমরা বিশেষ করে 5ই আগস্টের পর আমাদের ভিতরে কিছু কিছু জিনিস, এত খারাপ ভাষা আমরা ব্যবহার করেছি যা পলিটিক্সে, এটা আমরা আগে শুনি নাই কোনোদিনে। যেমন বিদেশে কিছু সাংবাদিক আছে, তারা যে সমস্ত ভাষায় কথা বলে, একটা জোরে সাউন্ড মনে করি এটা শুনবো, কিন্তু একটা মানে সাউন্ড জোরে দেওয়া যায় না। পাশে যদি মেয়ে থাকে বা ছেলে থাকে বা অন্য কেউ থাকে, শোনাই যায় না। তো এগুলি কি, আমরা কী পেলাম? সে কবি সালেহ আহমেদের মতো এগুলো রক্ত দিয়ে স্বাধীনতা আনলাম, কোন স্বাধীনতা, কথা ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না, কথা রক্ত দিয়ে আনলাম সালার, এমন কোন স্বাধীনতা। তো এখন আমরা 5 তারিখের পরে এমন এমন ভাষা ব্যবহার আমরা করি, যে ফুয়াদ বললেন যখন সোহাগ হত্যা হলো, ভাঙড়ি ব্যবসা, ওরা প্রচণ্ডভাবে লোকজনের উপর নির্যাতন করতো, অত্যাচার করতো। তারপরে বলবো যে ওই মৃত্যুটা ওইভাবে আমরা কেউ কামনা করি না, ওদের নিজেদের মধ্যে, এটা কিন্তু অন্য দলেরও না, ও যুবদলই করতো একসময়। তার মারাটা, এটা নৃশংসতাটা নিঃসন্দেহে আমরা তার তীব্র প্রতিবাদ করেছি। তার মানে তার 1, 2, 3, 4 তারেক রহমানের পিঠে মার, জিয়া রহমানের স্লোগান দেওয়া, খালেদা জিয়ার স্লোগান দেওয়া, এগুলো তো টোটালি অসভ্যতা, টোটালি অসভ্যতা। এই স্লোগান তারেক রহমানও দেন না, আমরাও দিই না, আমরাও বলি না। যেমন ধর নাসিরুদ্দিন পাটোয়ারির কথা যখন আসলো, নাসিরুদ্দিন পাটোয়ারি মাঝে মাঝে বলেন বিএনপিকে শেষ করে দেওয়া হবে, সেটা বলা পর্যন্ত আমার শুনতে কষ্ট লাগলেও শুনতে পারি। যখন বলে যে বিএনপিকে আওয়ামী লীগের দেশ ছাড়া করে দেবো, দেশ থেকে বিতাড়িত করবো, তখন কি আমার শুনতে ভালো লাগবে? তখন আমার প্রতিবাদকে ইচ্ছা করবে। মির্জা আব্বাস ভাইকে নিয়ে যে সমস্ত কথাবার্তা বললেন, তারপর নির্বাচনের পরে উনি অসুস্থ, কি বলতেছেন, একটা ছেলের সাথে সে এখন এআইডি করা কিনা আমি যাই না, সে মানুষের বাড়ি বলছে মির্জা আব্বাস, এই ছেলে বলছে চাঁদাবাজ, মির্জা আব্বাস চাঁদাবাজ। বলেন তো, মির্জা আব্বাস তো হাজার হাজার তো সমর্থক আছে না? যে লোকটা মির্জা আব্বাসকে পূজনীয় ভাবে বা সম্মানের আসনে বসিয়ে রাখে, সেই লোকটা কত, আমার তো শুনে আমারই মেজাজ খারাপ। একটা অবুঝ 6-7 বছরের ছেলেকে দিয়ে বলা হচ্ছে মির্জা আব্বাস চাঁদাবাজ, মির্জা আব্বাস চাঁদাবাজ। এই সমস্ত অসভ্যতা যদি এভাবে চলতেই থাকে, আরও তো হয়ে যাবে, উৎসাহিত হবে অনেকে। এই জন্য বলে এই জায়গায় লাগাম টানার দরকার আছে। আপনি বলেন সরকার চললে 10 দিন সরকার যেদিন বয়স, সেদিন ইরান আক্রান্ত হয়েছে, যে কারণে আজকে যে তেলের লাইন, যানজট মানে লাইন, আমরা তো কী দেখলাম? আমরা দেখি যে আমরা পাবনায় যাই, ঈশ্বরদী যাই, তেলের পাম্প 2টা পর তেলের পাম্প থাকে, এটাকে ভাই আমাদের কাছে আসেন, ও আমার কাছে আসেন,
আর এখন তেল পাম্পাররা না গেলে ভালো মনে করে আর কি। এবং এই তেলের ব্যাপারটা, তেলের তো সংকট আছেই। আজকেও তো আমাদের জাহাজ যেটা দেখলাম একটা সত্যি মিথ্যা যায় না, হরমুজ প্রণালী পার হতে পারেনি। এরকম ক্রাইসিস সৃষ্টি হতেই পারে, এটাতে আমাদের বিএনপি সৃষ্টি না। এখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে সংকট নেই, কিন্তু বাস্তবতা দেখা গেছে অনেক বড় লাইন। এই লাইন, এত বড় লাইন হওয়ার কারণ আমি বলি সংকট আছে, সাপ্লাই কম আসছে। এর আগে সাপ্লাই থাকার পরেও সংকট লাইন দেখা যাচ্ছে। কারণ কি জানেন, এই যে মোটরসাইকেল, দেশে তো ধরুন আপনার বেকারত্ব এটা অনেক বেশি। এই যে মোটরসাইকেল যাদের আছে তারা কী করে, তারা মোটরসাইকেল তেল কোনো মতো 10 লিটার নিতে পারলে ওই গিয়ে দোকানে বিক্রি করে, 120 টাকার কিনে 200 টাকার বিক্রি করে। দোকানদার আবার ওইটা বিক্রি করে হলো 250-300 টাকা করে। আমি আমার ড্রাইভারকে বললাম যে তুমি তো তেল নাও কোথার থেকে, গ্যাসের গাড়ি। তো বলছে যে আমি দোকানদারের কাছে। কেন? ওই লাইনে দাঁড়া থাকতে অনেক সময় ধরে। ওই তেলটা কে নিয়ে আসলো? ওই যে দোকানদারের কাছে নিয়ে আসলো, ও তেল পেল কোথায়? ওই রকম মোটরসাইকেল আর ওই তেল নিয়ে নিয়ে বিক্রি করায়। তারপরে একেবারে আমার আজকে পাপে ধরা পড়ছে গতকাল, জামাত ইসলামের বিভিন্ন জায়গায়, এর অনেক জায়গায় তেল। আমি তাই মজা করে বললাম সেদিন আমাদের আইন শৃঙ্খলা মিটিংয়ে পাবনা, বললাম আমাদের দেশের মানুষ এত এগিয়ে গেছে সামনের দিকে যে কোনো কিছু ছাড়া বাড়িতে বাড়িতে তারা পেট্রোল চাষ করতেছে, ঘরে ঘরে তারা অক্সিজেন আবাদ করতেছে, এমনকি পুকুর নিয়েছে তারা ড্রামে ডিজেল আবাদ করতেছে। দেখছে না ড্রামের? এরকম একটা সংকট সৃষ্টি করার জন্য এবং আওয়ামী লীগের অনেক লোক টাকা আছে তাদের কাছে, এইসব কিনে কিনে কেউ কেউ মজুত করতেছে, কেউ কেউ চোরা কারবারের কাছে তার মানে অবৈধভাবে দোকানদারকে বিক্রি করতেছে। এত বড় লাইন, এরকম একটা মোটরসাইকেল একদিন তেল নিলে তো 3-4 দিন যাওয়ার কথা তার, পরের দিন আবার সারা আসতে কথা। এই জন্য সরকার বলবো যে ওদের নাম্বার প্লেট লিখে রেখে আসলে পরে ওখানে টাইম রাখতে হবে, এত সদস্য তার ভিতরে করতে হবে, তাহলে সংকটটা কেটে যাবে মনে করি আমি। আসাদুজ্জামান ফুয়াদ, যদি কোনো বক্তব্য ইচ্ছাকৃতভাবে উত্তেজনা সৃষ্টির জন্য বা অস্থিতিশীলতা তৈরির জন্য দেয়া হয়, এমনটাও কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখেছি, অতীতেও দেখেছি। বিশ্লেষকরাও তেমনটা বর্তমান পরিস্থিতি বিবেচনায় তারা বলছেন, উল্লেখ করছেন। সেক্ষেত্রে আমরা দেখেছি পাল্টাপাল্টি বিএনপি সমর্থকরা কিংবা সেই ক্ষেত্রে এনসিপি নেতারাও পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন, তারা এটাকে মব আখ্যা দিচ্ছেন। তো নিয়ন্ত্রণাধীন যেই পরিস্থিতিটা তৈরি হচ্ছে, সেই ক্ষেত্রে আসলে আইনের পরিপ্রেক্ষিতে সেটি কতটা গুরুতর অপরাধ, এই যে ইচ্ছাকৃতভাবে কিছু উত্তেজনা সৃষ্টির যে প্রয়াস বা চেষ্টা, বিশ্লেষকরা তেমনটা বলছেন। এবং এখন এটার সাথে যেটা দেখেছি, যেমন ধরেন আমাদেরকে তো গালাগালি করার একটা আওয়ামী লীগের অংশ আছে। ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে বিএনপিরও একটা অংশ খুবই ইনটলারেন্ট হয়ে যাচ্ছে, ক্ষমতা, ল্যান্ডস্লাইড এবং একচ্ছত্র ক্ষমতার মতো আর কি। এবং পুরাতন আওয়ামী লীগের একটা বিশাল অংশ যেহেতু বিএনপির মানে তৃণমূলে পুনর্বাসিত হচ্ছে, অ্যাবজর্ভ করতেছে, তারাও হচ্ছে এই উদ্যমে গালাগালিগুলোতে অংশগ্রহণ করছে। এইটাকে ডিল করবার দায়িত্ব হচ্ছে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে। তাদেরকে শাসাইতে হবে যে দলের কর্মীদের কাছ থেকে কোন কোন আচরণ গ্রহণযোগ্য, কোন কোন আচরণ গ্রহণযোগ্য না, লিমিট কোথায়। এখন প্রশ্ন দেখেন আপনি, সারা দেশে আলোচনা হচ্ছে বিএনপির সার্কেলে যে রাশেদ প্রধান কুলাঙ্গার শব্দ ব্যবহার করেছে, সার্টেনলি অশালীন শব্দ ব্যবহার করেছে। বিএনপির নেতাকর্মীরা যে মব করেছে, রাশেদ প্রধানের বাড়িতে আপনার স্যান্ডেল মেরেছে, চিৎকার চেঁচামেচি করছে, গেট ভাঙার চেষ্টা করেছে, অনলাইনে বিএনপির নেতারা রাশেদ প্রধানের ফোন নাম্বারটা পর্যন্ত দিয়ে দিয়েছে। সেখানে অন্য বিএনপির নেতা, খুবই প্রমিনেন্ট নেতা, গুমের শিকার হয়েছে, দেশের বাইরে থাকে, সেই মানুষটা পর্যন্ত বলতেছে রাশেদ প্রধানের বোনের নাম্বার দেবো নাকি, ওইটাও আমার কাছে আছে। একজন মিলিটারি অফিসার ছিল, আর্ম ফোর্সেস অফিসার ছিলেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এইটা সমালোচনা কি বিএনপি নেতারা করছে? তারেক রহমানকে গালি দিয়েছে, আপনাদের সবার মনে কষ্ট লাগছে, কিন্তু রাশেদ প্রধানের বোনকে পর্যন্ত টেনে আনা হচ্ছে এখানে, রাশেদ প্রধানের ফোন নাম্বার দিয়ে দিয়েছেন। এবং এটা দিয়ে আপনি কী বলার চেষ্টা করছেন? আমাদের ফোন নম্বরও দেখেছি আমরা বিভিন্ন সময়ে, আপনার ছাত্রলীগ আওয়ামী লীগের লোকজন বিভিন্ন সার্কেলে দিয়ে দিয়েছে। প্রতিদিন হাজার হাজার কল টল এসে একেবারে ফোন নাস্তানাবোধ হয়ে যায়। তো এখন এর লিমিট এক পক্ষের কাছ থেকে আশা করা ঠিক হবে না, যে প্রধানমন্ত্রীকে কেন গালি দিয়েছে। এইটা কিন্তু আওয়ামী লীগের লোকজনও এই অভিযোগগুলো তুলেছিল শেখ হাসিনার সময়। মাথায় রাখতে হবে এগুলো কিন্তু বাড়াবাড়ি লেভেলে চলে গেছে। প্রধানমন্ত্রীকে এইটাকে নিয়ন্ত্রণ করতে হবে, উনি দলেরও চেয়ারপারসন, ওনাকে সিরিয়াসলি ওনার নেতাকর্মীকে কন্টেইন করতে হবে, এটার লিমিট কোথায়। দ্বিতীয়ত হচ্ছে এইটার সবচেয়ে বড় সমাধান হচ্ছে তারেক রহমান যদি রাজনৈতিক দলের নেতাদেরকে একটু চায়ের জন্য ডাকেন, এটা হলো বেস্ট সলিউশন। প্রাইম মিনিস্টার ওনার অফিসে সকল গুরুত্বপূর্ণ মেজর 5-7টা রাজনৈতিক দলের নেতাদেরকে ডাকেন, সিম্পলি চায়ের আড্ডা দেন,
দেখবেন সারা দেশের এই যে টেনশনটা আছে না, জি। এটা সার্টেনলি কুল ডাউন হয়ে যাবে। জি, হাবিবুর রহমান হাবিব, আমাদের সময় স্বল্পতা আছে, একটু ছোট্ট করে জানতে চাই, শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত, এমনটা জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সেক্ষেত্রে এটাকে কিভাবে দেখছেন, আর বাংলাদেশ ভারত সম্পর্কে সূক্ষ্ম কোনো বার্তা বহন করছে কিনা? আর শেখ হাসিনার প্রত্যাবর্তন ভারত তো ওইভাবে চাইতে পারে না, সে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করতে পারে, যেহেতু তার বিরুদ্ধে অনেকগুলি রায় হয়েছে এবং অনেকগুলি মামলা আছে। সেই হিসাবে একটা সুসম্পর্ক বা একটা দেশের ভিতরে একটা দেশের যে ব্যবহার করা দরকার সেটা করতে পারে, কিন্তু ভারত তাকে পাঠিয়ে দিতে পারে না, তুই বাংলাদেশে যাও আমি তোকে পাহারা দিচ্ছি, এটা পারে না করতে। এটা করার মোটেই সমস্যা হবে না। আর ভারতের সাথে সম্পর্কের ব্যাপারটা আমরা আগড়ায় চলে আসছি। ভারতের চোখে রেখে একমাত্র বিএনপি কথা অতীতে বলেছে, এখনও বলতে পারে, যে কারণে একদম ভারত যেভাবে বিগত সরকারকে সমর্থন দিয়েছে, অন্ধের মতো সমর্থন দিয়েছে, অন্ধ সমর্থন যাকে বলে আর কি। তা আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আমরা আমাদের অধিকার বঞ্চিত হয়ে, আমাদের অধিকার ক্ষুণ্ণ করে আমরা ভারতের সাথে কোনো সম্পর্ক আমরা করব না। আমরা আমাদের মতো করে, এর আগে আমরা দেখেছেন ভারতের সাথে কিন্তু একটা জিনিস বিএনপি পার্থক্য আমেরিকার সাথে, বিএনপির সাথে, ভারত যে কোনো বিষয়ে বিদেশে কোনো রকমের ভোট দেওয়ার যদি প্রয়োজন হয়, ভারত যা করে আওয়ামী লীগ তাই করে, বিএনপি কিন্তু তা করে না। বিএনপি ভারত যদি ভোট দেয় একে, আওয়ামী লীগও ভোট দিতে একে, আর বিএনপি ভারতে একে ভোট দিলে বিএনপি তার পছন্দ মতো বি বা সিকে ভোট দিয়েছে, অতীতে এটা আছে। যে কারণে ভারতের সাথে সম্পর্কটা, আওয়ামী লীগের সাথে সম্পর্ক ভারতের যে বাংলাদেশের পররাষ্ট্র বলতে স্বামী স্ত্রীর সম্পর্ক, আমাদের সাথে সেই সম্পর্ক না। আমি সবশেষে যে কথাটা বলি, রাষ্ট্রপ্রধানের যেটা হয়েছে শেষ সেকেন্ডে বলি, যে রাষ্ট্রপ্রধানের বাড়ি থেকে একটা ছেলে ইট নিয়ে কিন্তু মারতে আসে, দেখছেন তো, এটা তো অতি বাড়াবাড়ি, ইট নিয়ে মারতে, এইগুলি বন্ধ করতে হবে। যে কথা বললেন ওইটার সাথে একমত।